চলুন সরাসরি আজকের সোর্স মেটেরিয়াল বিশ্লেষণে ঢুকে পড়ি। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের একদম ভিত্তিমূল প্লেটোর রিপাবলিকের জগতে ডুব দেব। অনেকেই ভাবেন, আরে এটা তো স্রেফ রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন নিয়ে লেখা একটা প্রাচীন বই। কিন্তু না, আজকে আমরা দেখব এটি মূলত মানব মনস্তত্ত্ব আর আত্মার এক গভীর অন্বেষণ। শুনতে অবাক লাগলেও সত্যি যে রাষ্ট্রের কাঠামোর আড়ালে এটি আসলে মানুষের ভেতরের রূপেরই এক আয়না। শুরুটা হচ্ছে দারুণ একটা বিখ্যাত লাইন দিয়ে, আমি পাইরাসে নেমে গিয়েছিলাম। সক্রেটিসের বলা এই কথাটা কিন্তু নেহাত সাধারণ কোনো বাক্য নয়, এটা রীতিমতো একটা নাটকীয় দৃশ্যপট তৈরি করে। পাইরাস ছিল প্রাচীন অ্যাথেন্সের বন্দর এলাকা। বুঝতেই পারছেন, সমাজের সব অমার্জিত, কোলাহলপূর্ণ আর বিশৃঙ্খল উপাদানের আখড়া। তো সক্রেটিসের এই নেমে যাওয়া বা ডিসেন্ট আসলে সমাজের একদম নিচুতলার ওই রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ারই একটা চমৎকার রূপক। এখন প্রশ্ন আসতে পারে, প্লেটোর মাথায় হঠাৎ এমন একটা সম্পূর্ণ নতুন আদর্শ সমাজ বানানোর চিন্তা এলো কেন? এর উত্তর লুকিয়ে আছে প্লেটোর সপ্তম পত্র বা সেভেন্থ লেটারে উল্লেখিত তার জীবনের কিছু চরম মানসিক আঘাতের মধ্যে। ভাবুন তো, 427 খ্রিস্টপূর্বাব্দে এক ভয়াবহ যুদ্ধের ডামাডোলে তার জন্ম। এরপর 404 খ্রিস্টপূর্বাব্দে চোখের সামনে দেখলেন নিজের শহর অ্যাথেন্সের পতন আর 30 টাইরেন্সের স্বৈরাচার। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন 399 খ্রিস্টপূর্বাব্দে, যখন তার প্রিয় গুরু সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হল। বাস্তব রাজনীতির প্রতি এই তীব্র হতাশা আর মোহভঙ্গই তাকে বাধ্য করেছিল একেবারে নতুন একটা সমাজ ব্যবস্থার দার্শনিক ব্লুপ্রিন্ট তৈরি করতে। সেই বন্দরের বিশৃঙ্খল পরিবেশে একটা টানটান উত্তেজনার দৃশ্য কল্পনা করা যাক। একদিকে পলিমার্কাস, যিনি সংখ্যার জোরে বা পেশিশক্তি দিয়ে সক্রেটিসকে আটকে রাখতে চাইছেন, আর অন্যদিকে সক্রেটিস, যিনি স্রেফ যুক্তির মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করছেন। এই যে দ্বন্দ্ব, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা মূলত গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠদের জোর আর দর্শনের যুক্তিবাদী চিন্তার মধ্যকার চিরন্তন সংঘাত। যখন কোনো সমাজকে এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়, তখন কি ঘটে? জোর যার মূল্যক তার, নাকি যুক্তির জয়? প্রথম পর্বে আমরা খুঁজব প্রকৃত ন্যায়ের সংজ্ঞা। এটাই সেই মূল সমস্যা যার সমাধান করাটা ভীষণ জরুরি। এখানে একটা ব্যাপার না বললেই নয়, এই গ্রন্থে প্লেটোর সাহিত্যিক প্রতিভা কিন্তু একেবারে অসাধারণ। ক্যাটাবাসিস শব্দটার দিকেই তাকানো যাক। এর মানে হল নিচে নামা বা অবতরণ। হোমারের মহাকাব্যে যেমন বীরেরা সত্যের সন্ধানে পাতালপুরীতে নেমে যেতেন, ঠিক তেমনি সক্রেটিসও নেমে গিয়েছিলেন পাইরাসের সে অন্ধকার আর বিশৃঙ্খল জগতে। সত্যকে যদি পেতেই হয়, তবে আগে বিশৃঙ্খলার গভীরে নামতে হবে। কি দারুণ একটা ম্যাটাফোর, তাই না? সবচেয়ে চমকপ্রদ দিকটা হল চরিত্রগুলোর রূপকধর্মী ব্যবহার। একে বলতে পারি প্লেটোর ম্যাক্রো আর মাইক্রো দর্শনের একটা নিখুঁত আয়না। যেমন ধরুন সেফালাসের কথা। তিনি একজন ব্যবসায়ী এবং তিনি মানুষের আত্মার কামনা বাসনা বা অ্যাপেটাইটে প্রতিনিধিত্ব করেন। এরপর আছেন পলিমার্কাস, একজন সেনাপতি, যিনি আত্মার তেজ বা স্পিরিটের প্রতীক। আর সক্রেটিস ও থ্রাসিম্যাকাস, তারা হলেন যুক্তি বা র্যাশনালিটির প্রতীক। অর্থাৎ এই চরিত্রগুলোর মধ্যে যে তুমুল বিতর্ক চলছে, সেটা আসলে আমাদের নিজেদের ভেতরের আত্মার বিভিন্ন অংশের মধ্যকার চিরচেনা সংঘাতেরই সরাসরি প্রতিফলন। এবার দ্বিতীয় পর্বে নজর দেয়া যাক ব্যক্তির আত্মা থেকে। এবার ফোকাসটা চলে যাচ্ছে বৃহৎ পরিসরে, আদর্শ নগরী নির্মাণে। আত্মার এই ভেতরের ভারসাম্যকে পুরোপুরি বুঝতে প্লেটো একটা নিখুঁত সমাজ বা আদর্শ নগরী নির্মাণের ধারণা নিয়ে এলেন। এর নাম দিলেন ক্যালিপোলিস, যার মানে হল সুন্দর শহর। তবে তার এই ভিশন ছিল চরম বৈপ্লবিক। চিরস্থায়ী শান্তি আনা আর সব দ্বন্দ্বের চিরতরে অবসান ঘটানোর জন্য তার সোজাসাপটা সমাধান ছিল রাজাদের হতে হবে দার্শনিক, অথবা দার্শনিকদের হতে হবে রাজা। কারণ স্রেফ একজন দার্শনিকই জানেন প্রকৃত সত্য আর ন্যায় আসলে কি। সত্যি একটা যুগান্তকারী ধারণা। তবে আধুনিক যুগে এই চরম ব্যবস্থাকে কিন্তু সম্পূর্ণ বিপরীত দুটো দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একদিকে কার্ল পপারের মতো চিন্তাবিদরা প্লেটোর এই কঠোর সমাজ ব্যবস্থাকে তীব্র সমালোচনা করেছেন। তারা একে দেখেছেন আধুনিক সর্বগ্রাসী একনায়কতন্ত্র বা টোটালিটেরিয়ান ডিকটেটরশিপের এক বিপজ্জনক সূচনাকারী হিসেবে। আবার ঠিক উল্টো দিকে জ্যাক রুশো সম্পূর্ণ ভিন্ন অবস্থান থেকে একে প্রশংসা করে বলেছেন, এটি মানব শিক্ষার ওপর লেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সেরা একটি কাজ। একই উৎস থেকে একেবারে দুই মেরুর দুটো দৃষ্টিভঙ্গি। ব্যাপারটা সত্যি দারুণ আকর্ষণীয়।
ক্যালিপোলিসের ব্লুপ্রিন্টটা শুনলে একটু অবাক হতে হয়। অল্প বয়সেই যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পিতামাতার কাছ থেকে সরিয়ে এনে একসঙ্গে থাকা, খাওয়া আর কঠোর শারীরিক ও মানসিক ট্রেনিং দেওয়া। এরপর তাদের মধ্য থেকেই সেরাদের সেরাজনকে নেতা হিসেবে বেছে নেওয়া। শুনতে বেশ অদ্ভুত আর চরমপন্থী মনে হচ্ছে তো, কিন্তু মজার তথ্য হলো আজকে ইয়েল বা অক্সফোর্ডের মতো নামিদামি আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ডরমিটরি জীবন, ডাইনিং হল আর কঠোর অধ্যয়নের চল দেখি, সেটা কিন্তু সরাসরি প্লেটোর এই রূপরেখা থেকে অনুপ্রাণিত। তৃতীয় পর্বে আমরা প্রবেশ করব এই টেক্সটের অধিবিদ্যা বা মেটাফিজিক্যাল মেকানিক্সে, গুহা এবং রেখা। একজন সাধারণ নাগরিক ঠিক কিভাবে সেই দার্শনিক রাজা হয়ে উঠবেন? বিখ্যাত অ্যালেগরি অফ দ্য কেভ বা গুহার রূপকটি ধাপে ধাপে এর উত্তর দেয়। কল্পনা করুন, কিছু মানুষ জন্ম থেকেই অন্ধকার গুহায় শেকল দিয়ে বাঁধা। তারা কেবল দেওয়ালের ওপর পড়া ছায়া দেখে সেটাকেই বাস্তব মনে করে। একদিন একজনকে মুক্ত করা হলো। সে ঘুরে দাঁড়িয়ে দেখল সেই আগুন যা ওই ছায়াগুলো তৈরি করছিল। এরপর তাকে জোর করে টেনে হিঁচড়ে গুহার বাইরে একেবারে চোখ ধাঁধানো সূর্যের আলোতে নিয়ে আসা হলো। চরম যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা, কিন্তু অবশেষে সে উপলব্ধি করল যে ওই সূর্যই হল সত্য এবং বাস্তবতার চূড়ান্ত উৎস। শিক্ষা আর জ্ঞান অর্জনের এই যন্ত্রণাদায়ক কিন্তু প্রয়োজনীয় যাত্রার এর চেয়ে দারুণ কোনো রূপক হতেই পারে না। গুহার এই রূপকটা কিন্তু দ্য ডিভাইডেড লাইন বা বিভক্ত রেখার ধারণার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের মন কিভাবে কাজ করে এটা তার একটা চমৎকার ম্যাপ। একেবারে নিচে আছে আমাদের কল্পনা আর অন্ধবিশ্বাস, আর সেখান থেকে শিক্ষা আর দর্শনের মাধ্যমে মন ধাপে ধাপে উপরের দিকে ওঠে বিশুদ্ধ বুদ্ধিবৃত্তিক যুক্তি আর শাশ্বত ফর্মসের জগতে, অন্ধকার থেকে নিখাত সত্যের আলোতে এক অসাধারণ উত্তরণ। চতুর্থ পর্বে এবার আমরা দেখব এই নিখুঁত শহরটা যখন অনিবার্যভাবে ধ্বংসের দিকে যেতে থাকে তখন কি হয়। শাসনের 5টি রূপ। একটা আদর্শ সমাজ যখন ক্ষয়ে যেতে শুরু করে তখন আসলে কি ঘটে? প্রথমে থাকে অ্যারিস্টোক্রেসি বা সবচেয়ে যুক্তিবাদীদের শাসন, কিন্তু ধীরে ধীরে এর পতন ঘটে এবং আসে টিমোক্রেসি, যেখানে যুক্তির বদলে সামরিক সম্মান আর তেজি হয়ে ওঠে প্রধান। এরপর পতন ঘটে অলিগার্কিতে, অর্থাৎ ধনীদের শাসন। সম্পদের এই চরম লোভ সমাজ কাঠামো ভেঙে জন্ম দেয় ডেমোক্রেসি বা গণতন্ত্রের। প্লেটোর মতে এই পর্যায়ের অবারিত স্বাধীনতা সমাজে চরম বিশৃঙ্খলা ডেকে আনে, আর এই বিশৃঙ্খলা থেকেই জন্ম নেয় সর্বশেষ ধাপ, টাইরানি বা স্বৈরতন্ত্র, যেখানে একজন উন্মাদ স্বৈরাচারী পুরো রাষ্ট্রকে গ্রাস করে। প্লেটোর এই সতর্ক বার্তাটা খুব পরিষ্কার। রাষ্ট্রের পতন মানেই হল এর সাথে সাথে মানুষের আত্মারও পতন। পঞ্চম পর্ব, আত্মার যত্ন। এত বিশাল সব রাজনৈতিক আলোচনার পর এবার আমরা আবারও ব্যক্তিসত্তার কাছে ফিরে আসব। রিপাবলিক গ্রন্থটি শেষ হচ্ছে মেথ অফ এদিয়ে দিয়ে। এটা হলো পাতালপুরীতে আরও একটি চূড়ান্ত অবতরণ। শুরু হয়েছিল সেই পাইরাসে নেমে যাওয়ার মধ্য দিয়ে, আর শেষও হচ্ছে আরেকটা অবতরণ দিয়ে। পুরো বৃত্তটা এখানে সম্পূর্ণ হল। এত রাজনীতি, এত রাষ্ট্র গঠনের তত্ত্ব, এ সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য কী ছিল জানেন? স্রেফ এটা শেখা যে কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, কিভাবে নিজের আত্মার ভেতরের সেই নিখুঁত ভারসাম্য বজায় রাখা যায়। এই পুরো বিশ্লেষণটার একেবারে শেষে এসে একটা দারুণ চিন্তার খোরাক থেকে যায়। একটা নিখুঁত ন্যায়পরায়ণ শহর গড়তে যদি পরিবার প্রথা ভাঙা বা দার্শনিকদের হাতে ক্ষমতা দেওয়ার মতো এমন চরম নিয়মের প্রয়োজন হয়, তবে দর্শনের পাতার বাইরে এই বাস্তব পৃথিবীতে কি কখনো প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব? প্লেটোর রিপাবলিক শুধু কিছু তত্ত্বই দেয় না, বরং এমন অনেক মৌলিক প্রশ্ন আমাদের মস্তিষ্কে গেঁথে দেয়। আশা করি আজকের এই বিশ্লেষণটি নতুন করে ভাবার অনেকগুলো দরজা খুলে দিয়েছে।